সুপ্রিয় শিক্ষার্থী আমার, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে বাড়িতে অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই সময় নষ্ট করছো না এবং তোমাদের পড়াশোনা সঠিক সময়ে সঠিকভাবে করছো এবং ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো নিয়মিত করছো। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণী ধর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা ৩ এর উপর ক্লাস নিব। তোমাদের সাথে আজকে আমার ১১তম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের জন্য আমি দুটি ছবি দিব। তোমরা বলো তো ছবি দুটি দেখে কি বুঝতে পারছো? দেখো, প্রথম ছবিটাতে কি বলা হচ্ছে? কোয়ালিটি কন্ট্রোল, তাই না? কোয়ালিটি অ্যাসুরেন্স। ওকে। দ্বিতীয় ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো? বিএসটিআই এটি কি করে? মান নির্ধারণ করে, মান উন্নয়নে কাজ করে এবং কি করে বলো তো? হ্যাঁ, মান সনদ প্রদান করে, তাই তো? প্রতিষ্ঠানকে, যারা গুণগত মানের পণ্য উৎপাদন করেছে কিনা। হ্যাঁ, এই দুটি সম্পর্কে আমরা পড়ব। আরেকটি দেখো, আইএসও, এটি কি প্রতিষ্ঠান বলো তো? হ্যাঁ, এটি আন্তর্জাতিক কি করে? আন্তর্জাতিক একটি সংস্থা, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের কি পাঠ তোমরা বুঝতে পেরেছো? আজকের পাঠ কি? আজকের পাঠ হচ্ছে মান নিয়ন্ত্রণ এবং মান নির্ধারণে দেশীয় আইএসও ও আন্তর্জাতিক সংস্থার ভূমিকা। তো মান নিয়ন্ত্রণ, প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তাহলে আমরা কি শিখতে যাচ্ছি? আজকের ক্লাসটি শেষে মান নিয়ন্ত্রণের ধারণা ব্যাখ্যা করতে পারবে তোমরা, মান নিয়ন্ত্রণের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, মান নিয়ন্ত্রণে দেশীয় বিএসটিআই ও আন্তর্জাতিক সংস্থার ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই মান আমরা যে মান ব্যবস্থাপনা পড়ছি সপ্তম অধ্যায়ে, এই মান ব্যবস্থাপনার আজকের ক্লাসটি দিয়ে কিন্তু এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই গত ক্লাসগুলো মনোযোগ সহকারে করেছো এবং যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম সেই বাড়ির কাজগুলো পড়ে খাতাতে লিখেছো এবং আমাকে দেখাবে, আমিও দেখব। আর যদি তোমরা পারো ছবি তুলে ক্লাসের নিচে দিয়ে দিবে, আমি দেখে নেব, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা দেখে নিই যে মান নিয়ন্ত্রণটা কি, মান নিয়ন্ত্রণ কাকে বলে। এর আগের ক্লাসে আমি বলেছিলাম তোমাদের যে মান নিয়ন্ত্রণ কি। মান নিয়ন্ত্রণ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আগে নির্ধারণ করা হবে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পণ্যটি উৎপাদন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং যে বর্তমানে যে কাজটা হচ্ছে সেই কাজের মানটা কেমন সেইটা সাথে পূর্বের যে নির্ধারিত মান সেটা তুলনা করা। যদি কোনো অমিল দেখা যায়, যদি কোনো বিচ্যুতি দেখা যায়, সেই বিচ্যুতির কারণ উদ্ঘাটন করা এবং তার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এই সমস্ত কার্যের সমষ্টি হচ্ছে মান নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছো? অর্থাৎ ধরো তুমি পরীক্ষাতে খারাপ করেছো বা পরীক্ষাতে ভালো করেছো কি খারাপ করেছো সেটা একটা স্ট্যান্ডার্ড আছে। তোমার মা বাবা স্ট্যান্ডার্ড মেনটেন করে দিয়েছে, তোমাকে ৮০ পেতেই হবে একটি সাবজেক্টে। এখন দেখা যাচ্ছে তুমি পরীক্ষার পর পেলা কত? ৭০। তাহলে পরীক্ষার পর তুমি যেটা পেলা সেটি হচ্ছে বর্তমান কাজ, তোমার বর্তমান কাজ। কিন্তু পূর্ব নির্ধারিত মান কোনটি? পূর্ব নির্ধারিত মান হচ্ছে ৮০ এবং তুমি পেয়েছো কত? ৭০। তাহলে পূর্ব নির্ধারিত মানের সাথে তোমার তুলনা করা হলো, ৭০ এর সাথে ৮০ মান তুলনা করা হলো। বিচ্যুতি ঘটেছে না? ঘটেছে। বিচ্যুতির পরিমাণ কত? ১০। ঠিক আছে? এবং এটি কেন ঘটলো তোমার মা বাবা কিন্তু এটি এখন কি করবে? বিচ্যুতির কারণ উদ্ঘাটন করবে। বিচ্যুতির কারণ উদ্ঘাটনে দেখা গেল যে তুমি পড়াশোনাতে খুব বেশি মনোযোগ দাওনি, তুমি মোবাইলে বা ফেসবুকে অনেক বেশি মনোযোগ দিয়েছো। তো এখন এটি হচ্ছে উদ্ঘাটন করা হলো এবং উদ্ঘাটনের এটার জন্য এখন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তোমার বাবা বা মা তোমার কাছ থেকে স্মার্টফোনটি কেড়ে নিল এবং তোমাকে বলল যে পড়াশোনায় মনোযোগ দে এবং ভালোভাবে পরীক্ষা দে। পরীক্ষাতে ৮০ মার্ক না পেলে তোকে আর মোবাইল দেওয়া হবে না। ঠিক আছে? এখন এই যে হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো এবং পরবর্তী তুমি পরীক্ষা দিয়ে দেখা গেল যে তুমি ৮৫ পাইছো। তাহলে কি হবে? সংশোধনমূলক ব্যবস্থাটা ঠিক হয়েছে। এই যে সামগ্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি কাজ করা হলো,
এটিকেই বলা হচ্ছে কি মান নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমরা দেখি যে এই মান নিয়ন্ত্রণের কি কি কাজ, মান নিয়ন্ত্রণের কাজগুলো কি কি। ওকে, প্রথমেই বলা হচ্ছে যে আদর্শ মান প্রতিষ্ঠা। মান নিয়ন্ত্রণের প্রথম কাজই হচ্ছে স্ট্যান্ডার্ড নির্ধারণ করা, অর্থাৎ আদর্শ মান প্রতিষ্ঠা করা। তোমার বাবা মা যেটি করেছিল ৮০, কারো কারো ক্ষেত্রে কেউ কারো কারো বাবা মা আবার ৯০ও করতে পারে। ঠিক আছে, যে ৯০ পেতে হবে। তো এটি আসলে প্রথমেই এই মানটা নির্ধারণ করতে হবে যে আদর্শ মান প্রতিষ্ঠা করতে হবে। এরপরে দেখো গুণগত মানের উপকরণ সংগ্রহ। আমি তো আদর্শ মান স্থাপন করলাম, ঠিক আছে। এখন কোনো কোম্পানিতে কোনো কোম্পানির দেখা যাচ্ছে মান ব্যবস্থাপনা আদর্শ মান প্রতিষ্ঠা করলো। এখন এই আদর্শ মান অনুযায়ী যদি পণ্যটা আমরা প্রডিউস করতে চাই, তাহলে অবশ্যই গুণগত মানের উপকরণ আমাকে সংগ্রহ করতে হবে। আমরা জানি যে কোনো পণ্যের মান তখনই ভালো হবে যখন তার কাঁচা মালটি ভালো হবে। তাহলে কাঁচা মাল যদি ভালো না হয়, তাহলে অবশ্যই সেই পণ্যটির মানও ভালো হবে না। তাই জন্য কি করতে হবে, যে গুণগত মানের পণ্য উপকরণ সংগ্রহ করতে হবে। এটিও মান নিয়ন্ত্রণের আরেকটি কাজ, যে গুণগত মানের উপকরণ সংগ্রহ করে থাকে। এরপরে বলা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন। আদর্শ মান যে নির্ধারণ করা হয়েছে, সেই আদর্শ মান নির্ধারণ অনুযায়ী উৎপাদন হচ্ছে কিনা সেটি পরীক্ষা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করতে হবে। এই মান নিয়ন্ত্রণ কি করে থাকে, উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করে থাকে যে আদর্শ মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা। এরপরে বলা হচ্ছে মান মূল্যায়ন। আদর্শ মানের সাথে তখন কি করা হবে, যে মানটাকে যে উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করার পরে যে মানটা পাওয়া গেল, যে মানের পণ্য উৎপাদন করা হচ্ছে, সেই মানটাকে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, সেই মানটাকে মূল্যায়ন করতে হবে। এবং ৫ নম্বরে বলা হচ্ছে মানের সাথে তুলনা করতে হবে। মানটাকে যখন আমি পরিমাপ করলাম, তখন সেই পরিমাপের সাথে যে পূর্বে নির্ধারিত যে আদর্শ মানটা আছে, সেই আদর্শ মানের সাথে কি করতে হবে, তুলনা করতে হবে। তুলনা করলেই বোঝা যাবে যে বিচ্যুতি ঘটেছে কিনা। যদি বিচ্যুতি ঘটে, তাহলে সেই বিচ্যুতি কেন ঘটলো সেটিও কিন্তু কারণ উদ্ঘাটন করতে হবে। অর্থাৎ বিচ্যুতি শনাক্তকরণ, যে কত বিচ্যুতি, পূর্ব যে আদর্শ মান দেওয়া ছিল ৮০ এবং মানের সাথে তুলনা করা হলো, ঘটলো কত, মানের সাথে তুলনা করে দেখা যাচ্ছে যে ৭০, মানে মান মূল্যায়ন করে দেখা গেল ৭০, এবং এখন কি করা হলো, যে ৮০ সাথে ৭০ তুলনা করা হলো, বিচ্যুতি শনাক্তকরণ, বিচ্যুতি ঘটেছে কত, ১০। বুঝতে পেরেছ? এখন বলা হচ্ছে যে বিচ্যুতি শনাক্তকরণ করা হচ্ছে ৬ নম্বরে। এবং ৭ নম্বরে বলা হচ্ছে ভুল ত্রুটি সংশোধন। এটি মান নিয়ন্ত্রণের আরেকটি কাজ, যে ভুল ত্রুটি যেটি ঘটেছে সেটি কেন ঘটেছে সেটি কারণ উদ্ঘাটন করা এবং সেই ভুল ত্রুটিটাও সংশোধন করে নেওয়া। ঠিক আছে, এবং এরপরে বলা হচ্ছে উপযুক্ত মান নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ। যে মান ভুল ত্রুটি সংশোধনের পরে পরবর্তীতে কোন মান নিয়ন্ত্রণ কৌশলটা প্রয়োগ করা যাবে, সেই উপযুক্ত মান নিয়ন্ত্রণ কৌশলটি কি হবে, সেই কৌশল ব্যবহার করতে হবে যেন পরবর্তীতে আর কোনো বিচ্যুতি না ঘটে। যেমন তোমার বাবা মা কি করলো, কৌশল করেছে যে মোবাইল সেট স্মার্টফোনটাই তোমাকে দিয়ে দিয়েছে, যে বটন যে মোবাইল ফোন সেটি দিয়েছে যেন শুধুমাত্র কথাবার্তা শোনা যায়। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে তোমরা বলছো যে বাবা মা তোমাদেরকে তো এখন স্মার্টফোন দিতেই হবে, কারণ এখন তো সবকিছুই মোবাইলে, পরীক্ষাও মোবাইলে। ঠিক আছে, তখন কি কৌশল তোমার বাবা মা নেয় সেটি হচ্ছে দেখার বিষয়। এটি হচ্ছে উপযুক্ত মান নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন। উৎপাদন প্রক্রিয়া যদি খারাপ হয়, তাহলে কোনো রকমে কিন্তু গুণগত মানের পণ্য উৎপাদন করা সম্ভব না। এজন্য উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন ঘটাতে হবে, এবং এটিও মান নিয়ন্ত্রণের আরেকটি কাজ। এরপরে বলা হচ্ছে মান গবেষণা ও উন্নয়ন। মান আমরা জানি যে মান গবেষণা করতে হবে, যে বাজারে এখন কেমন মানের পণ্য চলছে এবং ভোক্তা বা ক্রেতারা কোন ধরনের মানের পণ্য তারা চাচ্ছে, তাদের চাহিদা কোন ধরনের মানের পণ্য, এবং সেইটি মান গবেষণা করতে হবে এবং নিজের পণ্যটির উন্নয়ন করতে হবে। এটিও করে থাকে কে, মান নিয়ন্ত্রণ। এটি মান নিয়ন্ত্রণের আরেকটি কাজ, যে মান গবেষণা ও উন্নয়ন। বুঝতে পেরেছ?
তাহলে মান নিয়ন্ত্রণের কার্যাবলী কি কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা যেটি দেখব যে মান নিয়ন্ত্রণে বা মান নির্ধারণে স্থানীয় সংস্থার ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি লোগো দেখতে পাচ্ছ, কি বিএসটিআই, তাই না? এই মান নির্ধারণে স্থানীয় সংস্থার ভূমিকা আলোচনা করো। এটি যদি তোমাদের আসে তাহলে প্রথমে তোমাদের এই যে বিএসটি এর পূর্ণ রূপটা কি এটি তোমাদের অবশ্যই জানতে হবে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বিএসটি এর পূর্ণ রূপ কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ওকে, তাহলে বিএসটিআই কি করে থাকে দেখো, বলা হচ্ছে বিএসটিআই দেশের উৎপাদিত যে কোনো পণ্য, পদ্ধতি বা সেবার মান নির্ধারণ করে থাকে। ঠিক আছে, তাহলে যে কোনো দেশে উৎপাদিত, এখানে কিন্তু আঞ্চলিকের কথা বলা হয়েছে, অর্থাৎ বিদেশের কথা বলা হয়নি, এটা কিন্তু দেশের অভ্যন্তরে উৎপাদিত যে কোনো পণ্য, পদ্ধতি বা সেবার মান তারা কি করে থাকে? নির্ধারণ করে থাকে। এবং এটি হচ্ছে 1989 সালে স্পেশাল রেগুলেটরি অর্ডারের আওতায় সরকারি অনুমোদনের পর যে কোনো পণ্যের জন্য বিএসটি এর অনুমোদন ও পণ্যে বিএসটি এর সিল প্রদানকে বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ যে কোনো পণ্যের জন্য গুণগত মানের হয় সেই জন্য কিন্তু এই বিএসটিআই অনুমোদন করা লাগে এবং এর সিল প্রদান করতে হয়। যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো পণ্যের প্রোডাক্টে বিএসটি এর সিল না থাকে তাহলে তোমরা বুঝবা যেটি বিএসটি অনুমোদিত না, এবং এর মান যে কেমন সেটিও কিন্তু সেক্ষেত্রে ক্রেতা বা ভোক্তারা নিশ্চিত হতে পারবে না, যেহেতু এটি বিএসটি অনুমোদিত না। আর যদি বিএসটি অনুমোদিত হয় এবং এটি সিল থাকে তাহলে কিন্তু ক্রেতা বা ভোক্তারা সহজে এর মান সম্পর্কে নিশ্চিত থাকে যে এটির মানটি অবশ্যই ভালো হবে। তাহলে দেখো, মান নিয়ন্ত্রণে বা মান নির্ধারণে স্থানীয় সংস্থার ভূমিকা। এখন আমরা দেখি যে তারা কি কি ভূমিকা, বিএসটি কি কি ভূমিকা পালন করে থাকে। প্রথমে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে কাঁচামাল, পণ্য, কাঠামো এবং সেবার মান, আকার আকৃতি নির্ধারণ এবং জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা ঠিককরণ। অর্থাৎ এখানে বেশ কিছু কাজের কথা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাই না? বেশ কিছু কাজের কথা এখানে বলা হয়েছে যে কোন কোন জিনিসের মান নির্ধারণ করে তারা। কোন কোন জিনিসের মান নির্ধারণ করে? কাঁচামালের, পণ্যের, কাঠামো, সেবার মান, আকার আকৃতি ইত্যাদি কি করে? মান নির্ধারণ করে, এবং জনগণ যেন সেগুলোকে গ্রহণ করে সেই গ্রহণযোগ্যতাও কিন্তু তারা ঠিক করে। ঠিক আছে, 2 নম্বর কি বলা হচ্ছে? বলা হচ্ছে পণ্যের দৈর্ঘ্য, ওজন, পরিমাণ ইত্যাদি বিষয়ের মান ঠিক করে এবং সরকারের কাছে এই বিষয়ে সুপারিশ করে। পণ্যের দৈর্ঘ্যটা কেমন হবে, একটি পণ্যের ওজনটা কতটুকু হওয়া উচিত এবং এর পরিমাণ কতটুকু হওয়া উচিত সেই সম্পর্কে কিন্তু প্রতিটি বিষয়ের মান কিন্তু তারা ঠিক করে এবং সরকারের কাছে এই বিষয়ে সুপারিশ করে যে এগুলো, এই ওজন, এই দৈর্ঘ্য এবং এই পরিমাণ হলে ভালো হয়। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে পণ্যের মান উন্নয়ন, মান নিয়ন্ত্রণ করা এবং পণ্য উৎপাদন প্রক্রিয়া ও কার্যক্রম পরিদর্শন, পরীক্ষণ ইত্যাদির ব্যবস্থাকরণ। অর্থাৎ অনেক কাজ, তাই না? একটি পণ্যের মানটাকে উন্নয়ন করা, মানটা যে মান আছে সেই মানের চেয়েও আরো উন্নয়ন করা। তারপরে মান উন্নয়ন তখনই হবে যখন মানটাকে নিয়ন্ত্রণ করা হবে, যে পূর্ব নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী বা আদর্শ মান অনুযায়ী পণ্যটি উৎপাদন হলো কিনা সেটি কিন্তু নিয়ন্ত্রণ প্রক্রিয়া দেখা হয়, এবং সেই পণ্য উৎপাদন প্রক্রিয়া তখন মানে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যখন পণ্য উৎপাদন প্রক্রিয়া বা কার্যক্রম পরিদর্শন করা যাবে, এবং সেই পরিদর্শনের কাজও কিন্তু বিএসটিআই করে থাকে। এবং শুধুমাত্র পরিদর্শন না, পরীক্ষণ বা টেস্টিং এর প্রক্রিয়া এগুলোরও কিন্তু বিএসটিআই ব্যবস্থাকরণ করে থাকে, যেন বোঝা যায়, পরীক্ষা করা যায় যে পণ্যটি সঠিক উপায়ে সঠিক প্রক্রিয়া মেনটেন করে এবং গুণগত মানের হয়েছে কিনা, ঠিক আছে, উৎপাদন হয়েছে কিনা। এরপরে বলা হচ্ছে দেখো 4 নম্বরে স্থানীয় ভোক্তা, আমদানিকারক বা রপ্তানিকারকদের জন্য পণ্য, কাঁচামাল এবং সেবার মান সম্পর্কে সনদ প্রদান। তাহলে যে স্থানীয় ভোক্তা, আমদানিকারক এবং রপ্তানিকারক যারা আছে তাদেরকে তো সনদ প্রদান করতে হবে, না হলে তাদের মান সম্পর্কে ক্রেতা বা ভোক্তারা, জনগণরা কিভাবে নিশ্চিত হবে, তাই না? তো তাদের পণ্য উৎপাদন প্রক্রিয়া, কার্যক্রম এগুলো পরিদর্শন, পরীক্ষণ করার পরে যখন দেখা হয় যে না সেগুলো সবকিছু মানসম্মত হয়েছে
তখনই তাদেরকে কি করা হয়, এই মান সম্পর্কে সনদ প্রদান করা হয়, বিএসটিআই অনুমোদন করা হয়, ঠিক আছে। এবং তারা সনদ প্রাপ্ত হয়ে কিন্তু তারা কি করতে পারে, বিএসটিআই এর সিলটা তারা কিন্তু লাগাতে পারে। এরপরে বলা হচ্ছে কি দেখো, যে পূর্বে প্রদত্ত মান চিহ্ন নবায়ন, সাময়িক বাতিল এবং স্থায়ীভাবে বাতিল করতেও কিন্তু পারে। যে পূর্বে প্রদত্ত মান মানে পূর্বে প্রদত্ত এই চিহ্নটাকে, যে বিএসটিআই অনুমোদন বা সেই বিএসটিআই এর সনদ দেওয়া, যেটিকে তোমরা বলো না কেন, এটি পূর্বে প্রদান করা হয়েছে, কিন্তু এখন তারা সেই মতো মানের পণ্য তারা কিন্তু উৎপাদন করছে না। তাহলে কি হবে, তারা কি এই সিলটা ব্যবহার করে যাবে? না, তারা কিন্তু এই সিলটা সেক্ষেত্রে ব্যবহার করে যেতে পারবে না। সেগুলো কিন্তু পরীক্ষা করা হয়, নিয়ন্ত্রণ করা হয় বিএসটিআই দ্বারা। এজন্য দেখা যাচ্ছে সেই পূর্বে প্রদত্ত সেই মান চিহ্নটা কিন্তু নবায়ন করতে হয়, এবং নবায়নের জন্য কিন্তু তাদের সেই প্রক্রিয়া উৎপাদন প্রক্রিয়া, পণ্যের কার্যক্রম, সে সকল উৎপাদন কার্যক্রম সবকিছু কিন্তু বিএসটিআই আবার কি করবে, পরিদর্শন করবে, পরীক্ষণ করবে, এবং তখনই কিন্তু সেটাকে নবায়ন দিবে মানচিহ্নটাকে। এবং যদি দেখে যে না, ভালো না, আগের মতো, আগে দিয়ে দিয়েছে একবার কিন্তু এখন ওই আগের মতো মান তারা আর দিচ্ছে না, তখন কিন্তু তারা সাময়িকভাবে বাতিলও করতে পারে। এবং পরপর যদি একই রকম তারা লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকে, তখন কিন্তু সেই স্থায়ীভাবে বাতিলও করতে পারে বিএসটিআই, তাদের এই অধিকারটুকু আছে। তাহলে মান নিয়ন্ত্রণে বা মান নির্ধারণে স্থানীয় সংস্থা বিএসটিআই এর ভূমিকা যদি তোমাদের বলা হয় যে তোমরা লেখো, তাহলে নিশ্চয়ই পারবে। আচ্ছা, এরপরে দেখো আমরা যেটি পড়বো সেটি হচ্ছে মান নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থা আইএসও। আইএসওর ভূমিকাটা কি? দেখো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এটাকেই বলা হচ্ছে আইএসও। এটি পূর্ণরূপও কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক সময় আসে, যে আইএসও পূর্ণরূপ লেখো। সেক্ষেত্রে তোমাদের কি লিখতে হবে, ইন্টারন্যাশনাল, আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, এসে আই, ওটা এখানে কিন্তু আগে বলতে হবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে। এবং মান নির্ধারণ দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থাই হলো আইএসও, যা 1947 সালে গঠিত হয়েছে। তাহলে আইএসও কত সালে গঠিত হয়েছে? 1947 সালে গঠিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই আন্তর্জাতিক পর্যায়ে এটাকে আমরা পূর্বের যে বিএসটিআই দেখলাম সেটি কিন্তু দেশীয়, অর্থাৎ দেশের অভ্যন্তরে স্থানীয় সংস্থা, আর এটি কিন্তু আন্তর্জাতিক সংস্থা। এখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে মান বজায় রাখার জন্য প্রতিষ্ঠানটি আইএসও 9000 এবং পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনের জন্য আইএসও 14000 নামে দুই ধরনের স্বীকৃত দলিল প্রদান করে। তাহলে আইএসও কোন ধরনের দলিল প্রদান করে? দুই ধরনের দলিল, একটা হচ্ছে আইএসও 9000, আরেকটি হচ্ছে আইএসও 14000। এই দুই ধরনের দলিলের কিন্তু দুই ধরনের কাজ, আমরা সেই দুই ধরনের দলিলের দুই ধরনের ভূমিকা আমরা দেখব, ঠিক আছে। এই সনদ বা দলিল প্রাপ্ত হলে ক্রেতারা এর মান সম্পর্কে নিশ্চিত ধারণা অর্জন করে। এর ফলে এ দলিল প্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্য আন্তর্জাতিক বাজারে সুবিধা অর্জন করতে সক্ষম হয়। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে এই দলিল প্রাপ্ত হলে ক্রেতারা এর মান সম্পর্কে নিশ্চিত ধারণা অর্জন করে, যে আইএসও সনদ প্রাপ্ত, তাহলে অবশ্যই তার এই মান নিশ্চিত আছে, ক্রেতাদের আর চিন্তা করতে হয় না যে মান কেমন। আরেকটি বলছে যে ফলে এই দলিল প্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্য আন্তর্জাতিক বাজারে সুবিধা অর্জন করে, আন্তর্জাতিক বাজারে তারা ঢুকতে পারে, এবং যেহেতু এটা আইএসও দ্বারা অনুমোদিত, তারা সেই বাজারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে। এই সুবিধাটা অর্জন তারা করতে পারে। এখন আমরা দেখি যে আইএসও যে দুইটা মান সনদ দেখলাম, প্রথমটি কি বললাম, আইএসও 9000 মান সনদ। এই আইএসও 9000 মান সনদের মধ্যে কি কি আছে? এখানে বলা হচ্ছে যে আইএসও 9000 হলো এক সেট মানদণ্ড। এখানে কিন্তু এটা আসলে কি, এক সেট মানদণ্ড। এখানে কতগুলো মানদণ্ড দেওয়া হয়েছে, যার ভিত্তিতে প্রতিষ্ঠান পণ্য বা সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করে, ঠিক আছে। এবং এটি 5টি সনদ প্রদান করে, এক একটি কিন্তু এক এক রকম। সেই 5টি সনদ কি? প্রথম হচ্ছে আইএসও 9000। আইএসও 9000 হচ্ছে আসলে একটি পরিপ্রেক্ষিত দলিল, ওভারভিউ, টোটাল ডকুমেন্ট, যা অপরাপর মানদণ্ডকে নির্বাচনের জন্য নির্দেশনা প্রদান করে। যে অন্য যেগুলো আছে 9001, 9002, 9003, 4, এইগুলো সবগুলোকে কি করে, মানদণ্ডকে নির্বাচনের জন্য কি করে,
নির্দেশনা প্রদান করে। তাহলে এটি কি ISO 9000 আসলে এটি একটি পরিপ্রেক্ষিত দলিল। ঠিক আছে, তাহলে ISO 9001টা কি? ISO 9001 এমন একটি মানদণ্ড যা মান সংক্রান্ত 20টি দিকের উপর দিক নির্দেশনা দেয়। এই মান সংক্রান্ত 20টি দিক যদি কোনো প্রতিষ্ঠান করতে পারে, ঠিক আছে, এই 20টি দিক যদি তারা মেনে চলতে পারে, তাহলেই তারা ISO 9001 মানদণ্ডের দলিলটি অর্জন করতে পারবে। তাহলে এই দিকগুলোর মধ্যে কি কি আছে? যেমন ডিজাইন, তার ডিজাইন কেমন হতে হবে, উৎপাদন কেমন হতে হবে, স্থাপন এবং সেবা পণ্য। এছাড়াও ব্যবস্থাপনা দায়িত্ব, ক্রয়, পরিদর্শন, প্রশিক্ষণ, সংশোধনমূলক কার্যক্রম ইত্যাদি বিষয় কিন্তু এই 9001 মানদণ্ডে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো ISO 9002 মানদণ্ড। এটি কি? এটি অনেকটা 9001 এর মতোই। এই যে আমরা 20টা দিক দেখলাম না, 1 এর মতোই। তবে যে সকল কোম্পানি ডিজাইন সংক্রান্ত কাজের সাথে যুক্ত বা ডিজাইন সংক্রান্ত সেবা প্রদান করে, সেই সকল কোম্পানির জন্য এই মানদণ্ড প্রযোজ্য। অর্থাৎ যারা ডিজাইনের সাথে জড়িত এবং ডিজাইন সংক্রান্ত সেবা প্রদান করে থাকে, ডিজাইন কেমন হওয়া উচিত, রং, আকার, বহনযোগ্যতা, ঠিক আছে, তারা এই ISO 9002 এই সনদটি তাদের জন্য প্রযোজ্য। এরপরে বলা হচ্ছে ISO 9003। এটি পরিধির দিক থেকে কিন্তু খুবই সীমিত। এটি অনেক, মানে 20টা 30টা এত এর পরিধির মধ্যে নাই কাজ। এটি শুধুমাত্র উৎপাদন প্রক্রিয়ার দিক নির্দেশনা করে। উৎপাদন প্রক্রিয়াটা কেমন, কিভাবে হচ্ছে, এই দিকেই কিন্তু মনোনিবেশ করে ISO 9003। আচ্ছা, এরপরে দেখো ISO 9004। এটি কি করে? ISO 9004 অন্যান্য মানদণ্ড ব্যাখ্যা করার ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে থাকে। অন্যান্য যে মানদণ্ডগুলো আছে সেগুলোর ব্যাখ্যা করার দিক নির্দেশনা দিয়ে থাকে। ঠিক আছে, ISO 9004। তাহলে প্রিয় শিক্ষার্থী, 5টা যে দিক ISO 9000, 9001, 2, 3, 4, এই 5টা দিক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এর মধ্যে 20টি দিক নির্দেশনা দিয়ে থাকে 9001, আর 2টাও কিন্তু ঠিক 1 এর মতোই। তবে যারা কোনো ডিজাইনের সাথে জড়িত তারা এই 9002 এর সাথে 2 এর ক্ষেত্রে, মানদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আর 9003 হচ্ছে এর পরিধি খুবই সীমিত। যারা শুধুমাত্র উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত তারাই শুধুমাত্র 9003 ক্ষেত্রে প্রযোজ্য। আর 9004 মূলত অন্যান্য মানদণ্ড ব্যাখ্যা করার ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে থাকে। বুঝতে পারছো? তো এই হলো ISO। তো ISO 9000 সনদ যদি কোনো প্রতিষ্ঠান পেয়ে থাকে, অর্জন করে থাকে, তাহলে তাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ অটোমেটিক হয়ে যায় এবং তারা কিছু গুরুত্ব বহন করে। যেমন তাদের পরীক্ষা পদ্ধতি সংখ্যা হ্রাস হয়। যে কোনো পরীক্ষা, মানে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যখন তাদেরকে যখন তাদের পরীক্ষার অনেক প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে যে কোনো প্রতিযোগিতায় টিকতে হলে পরীক্ষার মাধ্যমে তাদেরকে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। কিন্তু যখন সে দেখে যে এটি ISO দ্বারা কি ISO সনদপ্রাপ্ত, তখন কিন্তু এরকম অনেক পরীক্ষা পদ্ধতি তাদের হ্রাস, অনেক পরীক্ষা তাদের দিতে হয় না। আর অপ্রয়োজনীয় কাজ তারা বর্জন করতে পারে। যখনই তারা ISOর মানদণ্ড পেয়ে যায় তখন কিন্তু তারা অপ্রয়োজনীয় কাজ করে থাকে না। সেই ISO মানদণ্ড অনুযায়ী তাদের কাজ করতে হয়, যার ফলে দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় কাজ তাদের বর্জন করা হয়। ওভারটাইম হ্রাস, দেখা যাচ্ছে যে ISO মান সনদ প্রাপ্ত হলে তারা প্রতিদিনের কাজ তারা প্রতিদিন করে, শ্রম ঘন্টা তারা ঠিক মতো করে নেয়, যার ফলে দেখা যাচ্ছে যে শ্রমিক কর্মচারীও তারা যথেষ্ট নিয়োগ দেয় যতটা ISO বলে থাকে। তো সেই মতো তারা যখন শ্রমিক কর্ম নিয়োগ দেয় সেই মতো প্রতিদিনের কাজ প্রতিদিন করে, যার ফলে যে ওভারটাইমটা তাদের খুব একটা লাগে না, ওভারটাইম হ্রাস হয়। আর সময় মতো তারা পণ্যটাও সরবরাহ করতে পারে। এই হচ্ছে ISO প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু গুরুত্ব প্রতিষ্ঠান বহন করে, সেগুলো বললাম। এখন প্রিয় শিক্ষার্থী, যে আমরা একটা দিক দেখলাম ISO 9000, এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে ISO 14000। এই ISO 14000টা কি? সরি, দেখো ISO 14000 একটি পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা সিস্টেম। এর আগেরগুলো কিন্তু পরিবেশ বিষয়ক ছিল না, কিন্তু ISO 14000 আমরা দেখতে পাচ্ছি কি পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা সিস্টেম। 1966 সালে, কত সালে? 1966 সালে পরিবেশ সম্পর্কিত দায়িত্বের শর্তাবলীর উপর ভিত্তি করে
আইএসও একটি নতুন মানদণ্ড প্রবর্তন করেন যা আইএসও 14000 নামে পরিচিত। অর্থাৎ পরিবেশ সম্পর্কিত কিছু শর্তাবলী আইএসও প্রদান করে। ঠিক আছে, সেই পরিবেশ সংক্রান্ত শর্তাবলীর জন্য এটাকে বলা হচ্ছে কি আইএসও 14000 বলে আলাদা একটি মানদণ্ড দিয়েছে আইএসও, যেটিকে বলা হচ্ছে আইএসও 14000। এই সনদপত্রের মানদণ্ডে 4টি প্রধান দিক চিহ্নিত করা হয়। এই 4টি প্রধান দিকগুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রথমেই বলা হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেম। অর্থাৎ আইএসও কিন্তু কি করে থাকে, পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেম। এটি আইএসও হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেম। দ্বিতীয়ত বলা হচ্ছে পরিবেশগত কার্য সম্পাদন মূল্যায়ন করে থাকে আইএসও 14000। এগুলো কিন্তু সব আমরা আইএসও 14000 এর কথা বলছি। ঠিক আছে, যে পরিবেশগত ব্যবস্থাপনা, এটি আসলে একটি পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেম যে পরিবেশের উপরে আলোকপাত করে থাকে এবং পরিবেশগত কার্য সম্পাদন মূল্যায়ন করে থাকে এবং পরিবেশগত মোড়কের দিকেও চিহ্নিত করে থাকে যে মোড়কটা অর্থাৎ পলিথিন ব্যবহার করা হলো কিনা উপরে, তাহলে কিন্তু এটি পরিবেশের জন্য খারাপ। ঠিক আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এখানে মেনটেন করা হয়, মানা হয়। অর্থাৎ পরিবেশের জন্য কোনটি ভালো কোনটি খারাপ, খারাপগুলোকে কিন্তু আমরা উৎপাদনের আওতায় নিয়ে আসতে পারবো না এবং প্রোডাক্টের খারাপ যেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর হুমকিদায়ক সেই জিনিসগুলো আমরা উৎপাদন ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, সেরকম পরিবেশগত মোড়কটা আমাদের ব্যবহার করতে হবে। যদি কেউ আইএসও 14000 এর সনদ পেতে চায় তাকে এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে এবং জীবনচক্র নির্ধারণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিলাম যে আইএসও এবং বিএসটিআই সম্পর্কে। এখন তোমাদের জন্য একটি সৃজনশীল দিয়েছি, সেটি হচ্ছে দেখো লোগো ক একটি এবং লোগো খ, দুইটি লোগো দেওয়া হয়েছে। এটি হচ্ছে সৃজনশীলের উদ্দীপক, দুটি লোগো। ঠিক আছে, এখন প্রথম যেটি প্রশ্ন জ্ঞানমূলক, সেটি হচ্ছে মান নিয়ন্ত্রণ কি, মান নিয়ন্ত্রণ কাকে বলে। এরপরে বলা হচ্ছে তোমাদের নিশ্চয়ই অনেকক্ষণ ধরে আমি আলোচনা করেছি মান নিয়ন্ত্রণকে, নিশ্চয়ই তোমরা পারবে একা একা লিখতে। আচ্ছা, এরপরে দেখো উৎপাদন ক্ষতি কোনো অবস্থাতেই উদ্ধারযোগ্য নয়, ব্যাখ্যা করো। আমরা যে বিভিন্ন ক্ষতিগুলো পড়েছিলাম দ্বিতীয় ক্লাসে, ঠিক আছে, উৎপাদন ব্যবস্থাপনাতে, সেখানে ছিল উৎপাদন ক্ষতি। তো এই উৎপাদন ক্ষতি কোনো অবস্থাতেই উদ্ধারযোগ্য নয়, এটি ব্যাখ্যা করো। এরপরে বলা হচ্ছে লোগো ক দ্বারা যে প্রতিষ্ঠান নির্দেশ করছে পণ্যের মান উন্নয়নে তার ভূমিকা ব্যাখ্যা করো। লোগো কতে কোন প্রতিষ্ঠান নির্দেশ করছে, বিএসটিআই, তাহলে পণ্যের মান উন্নয়নে তার ভূমিকা ব্যাখ্যা করো। আমি একটু আগেই পণ্যের মান উন্নয়নের ভূমিকাটি তোমাদের ব্যাখ্যা করেছি, নিশ্চয়ই তোমরা এখন সেই ভূমিকাটি এখানে ব্যাখ্যা করতে পারবে। এবং লোগো খ দ্বারা যে প্রতিষ্ঠান নির্দেশ করছে তার সাথে লোগো ক লোগো সম্বলিত প্রতিষ্ঠানের সম্পর্ক নির্দেশ করো। তাই লোগো ক এবং লোগো খ এই দুইটার সম্পর্কটা কি, ঠিক আছে, এই জিনিসটা তোমাদের এখানে নিজের ভাষাতে লিখতে হবে। আশা করি পারবে প্রিয় শিক্ষার্থী। এখন তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিব, সেটি হচ্ছে নিয়ন্ত্রণের পদ্ধতি বা কৌশল সমূহ ব্যাখ্যা করো। এটি তোমাদের বইয়ে আছে এবং তোমরা নিয়ন্ত্রণ কি এটি বুঝলা। ঠিক আছে, মান নিয়ন্ত্রণ কি, মান নিয়ন্ত্রণের এই পদ্ধতিগুলো বা কৌশলগুলো তোমরা ব্যাখ্যা করবে এবং তোমাদের যে নোট খাতা আছে উৎপাদন ব্যবস্থাপনা, সেই নোট খাতায় তোমরা না দেখে সেটা লিখবে। আরেকটি প্রশ্ন তোমাদের জন্য দিলাম বাড়ির কাজ, সেটি হচ্ছে মান নিশ্চিতকরণ ব্যতীত ক্রেতা সন্তুষ্টি অসম্ভব, ব্যাখ্যা করো। এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন, তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসে যারা এতক্ষণ উপস্থিত ছিলে এবং ধৈর্য সহকারে ক্লাসটি করেছো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি আমি শেষ করছি। তবে প্রিয় শিক্ষার্থী, তোমাদের অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং যদি কোনো ইনকোয়ারি থাকে, বুঝতে না পারো, তাহলে তোমরা কিন্তু নিচে কমেন্টে বলে দিতে পারো, লিখে দিতে পারো। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো সংরক্ষণ করা আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারো যারা করোনি, এবং কোনো প্রশ্ন থাকলে সেখানেও তোমরা কিন্তু লিখে দিতে পারো। ওকে, আর তোমরা অবশ্যই তোমাদের প্রবলেমগুলো খাতাতে লিখে রাখবে। ক্লাস যদি আমরা এই পরিস্থিতিকে আমরা যদি জয় করতে পারি তাহলে অবশ্যই ক্লাসরুমে তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে এবং তোমাদের খাতাগুলো দেখতে পারবো তোমাদের সাথে সরাসরি। এখনো তো আমাদের দেখা সাক্ষাৎই হয়নি, আশা করি খুব শীঘ্রই আমরা দেখা সাক্ষাৎ করতে পারবো এবং ক্লাসরুমে তোমাদের সাথে
ক্লাসে অংশগ্রহণ করতে পারবো। সেই পর্যন্ত আমরা আশায় বুক বাঁধি। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই। সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সকলকে।